মানব সভ্যতার বয়স প্রায় ৫,০০০ বছর বলে অভিজ্ঞ বুদ্ধিজীবীরা মনে করে থাকেন। ভাবতে অবাক লাগে, একদিন যে মানুষ অরণ্যচারী পশুর মতো জীবনযাপন করত, সে আজ অনায়াসে ফুল, জল, অন্তরিক্ষের ওপর নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে মানুষের এই ধারাবাহিক জয়যাত্রার অন্তরালে আছেন এমন কয়েকজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যাঁরা তাদের জীবনব্যাপী সাধনার দ্বারা আমাদের মননকে আরও তীক্ষ্ণ এবং আবেগকে আরও যুক্তিবাদী করে তুলেছে। সংক্ষেপে তাঁদের আমরা মনীষী বলে ডেকে থাকি। তাঁদের কেউ সাহিত্যিক, কেউ দার্শনিক, কেউ রাজনীতিবিদ, কেউ বিজ্ঞানী, কেউ বা বাগ্মী, কেউ চিত্রশিল্পী। তাঁরা স্ব ক্ষেত্রে সম্রাটের স্থানে অবস্থান করেছেন। তাঁরা যে কত নিদ্রাহীন রাতের সমবেত প্রয়াসে এই মহান যজ্ঞটি সম্পাদন করেছেন, তা ভাবতে গেলে অবাক হতে হয় বই কি। আমাদের উচিত এইসব প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের জীবন কথা জেনে রাখা। মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি জন্মসূত্রে আমাদের ভারতবর্ষের কেউ নন, কিন্তু এই ভারতবর্ষ ছিল তার মূল কর্মস্থান, তার সাধনার পীঠ। আর তাই আজও সমস্ত ভারতবাসীর হৃদয়ে তিনি শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসার আসন পেতেছেন। আমাদের দেশের সমস্ত মানুষ এই বিদেশি তরুণীটিকে নিবেদিতা নামেই চেনেন। 1867 সালের 20 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের জনগানন নামের একটা ছোট্ট শহরে জন্ম নেন মার্গারেট নোবেল। তার পিতা ছিলেন স্যামুয়েল চিরম্যান্ট নোবেল আর মা ছিলেন মেরি ইসাবেলা হ্যামিল্টন। মার্গারেটের বাবা মা জীবিকার কারণে ইংল্যান্ডের কয়লাখনি অঞ্চল ম্যানচেস্টারে চলে আসেন। এখানে মার্গারেটের বাবা শ্রমিক মজুরের মধ্যে ধর্মযাজক হিসেবে কাজ করতে শুরু করেন। তখন মার্গারেট অত্যন্ত অল্প বয়সের। সেই সময় মার্গারেটের ঠাকুমাই তাকে মানুষ করতে থাকলেন। বাবা মা কাছে ছিল না, তাই ঠাকুমাই তার একান্ত আপন হয়ে উঠল। মার্গারেট ছোট থেকেই অত্যন্ত অভিমানী প্রকৃতির ছিল। সামান্য কারণেই সে অত্যন্ত কষ্ট পেত, আবার সামান্য আনন্দে সব ভুলে যায়। একা মেয়েটা সারাদিন বাড়ির চারপাশের গাছপালা আর পশু পাখির সাথে খেলা করে বেড়ায়, আর অবাক চোখে দেখে সুন্দর সুন্দর প্রজাপতির উড়ে যাওয়া। আর বাড়িতে তার সঙ্গী ছিল ঠাকুমা আর জর্জ কাকা। প্রতিদিন সন্ধেবেলা সে আগুনের ধারে বসে ঠাকুমার মুখে গল্প শোনে আর জর্জ কাকার কোলে শুয়ে পড়ে। কিন্তু এমন দিন আর থাকলো না। মার্গারেট যখন 7 বছরের বালিকা, তখন তার ঠাকুমা মারা গেলেন। মার্গারেট একেবারে একা হয়ে পড়েন। এদিকে মার্গারেটের বাবা স্যামুয়েলের শরীর ভেঙে পড়েছিল, তাই তিনি শহর ছেড়ে নিরিবিলি একটি গ্রামে চলে গেলেন। মার্গারেটকেও সঙ্গে নিলেন। মার্গারেট সেখানে একটি ভাই ও একটি বোনকে সাথী হিসেবে বয়স বাড়ার সাথে সাথে মার্গারেট বুদ্ধিমতী হয়ে উঠতে থাকলো। সে বুঝতে পারত তার বাবা অত্যন্ত অসুস্থ। তিনি সারাদিন শুয়ে থাকেন আর অত্যন্ত কষ্ট করে গির্জার উপাসনায় যান। তার বুকে অসহ্য যন্ত্রণা হয়, কিন্তু তিনি সে যন্ত্রণা চেপে সেখানে ভাষণ দেন। মার্গারেটের ঠাকুরদা একজন নামকরা দেশনেতা ছিলেন, আর তার দাদামশাইও ছিলেন আয়ারল্যান্ড অঞ্চলের একজন সম্মানীয় ব্যক্তি। মার্গারেট মায়ের কোলে বসে বসে ঠাকুরদা আর দাদামশাইয়ের নানা গল্প শুনত। এই সমস্ত গল্প শুনতে শুনতে মার্গারেট উদাস হয়ে ভাবত, আমি এত বড় একটা বংশে জন্মেছি, আমার ঠাকুরদা আর দাদামশাই সকলেই কৃতী পুরুষ। আমার বাবাও ধার্মিক মানুষ, তিনি অসুস্থ অবস্থাতেও সবার সেবা করেন, আর এত দুঃখ কষ্টের মাঝেও আমার মায়ের মুখে হাসি লেগেই আছে। কিন্তু আমি নিজে কি হব? আমি কি এদের মতো হতে পারবো না? একদিন স্যামুয়েলের একজন ধর্মযাজক বন্ধু আসেন। তিনি ছোট মার্গারেটকে দেখে অত্যন্ত খুশি হন। তার গভীর নীল দুটি চোখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে যান আর ভাবেন, বুঝি এই দুটি চোখে আকাশের সেরা তারার আলো নেমেছে।
তিনি পরম স্নেহে বন্ধুর এই কন্যাটির মাথায় হাত বুলিয়ে দেন। তারপর তাকে বলেন, মাগো, ভারতবর্ষ নামে একটা দেশ আছে অনেক দূরে। যদি কোনো দিন সেই দেশের ডাক তোমার কাছে আসে, তুমি সাড়া দিও। মার্গারেট জানতো যে তার বাবার এই ধর্মযাজক বন্ধুটি সবেমাত্র বিদেশ থেকে ইংল্যান্ডে ফিরেছে, আর সে বিদেশ ভারতবর্ষ। তবে ভারতবর্ষে যাওয়ার জন্য কোনোদিন তার কাছে ডাক আসতে পারে এমন কথা সে আগে শোনেনি। বাবার বন্ধুর এই কথা শুনে মার্গারেট আশ্চর্য হয়ে যায়, আর সেদিন থেকেই এই ভারতবর্ষ নামটা তার অন্তরে গাঁথা হয়ে যায়। মার্গারেটের বাবা অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি মাত্র 34 বছর বয়সেই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। তবে মৃত্যুর আগে তিনি ইসাবেলকে কাছে ডেকে বলেছিলেন, কেউ জানে না আমাদের মার্গারেট কি হবে, তবে যদি কোনো দিন ও ধর্মের ডাক শুনে ঘর ছাড়তে চায়, তুমি কিন্তু ওকে বাধা দিও না। মার্গারেটের মা অশ্রুপূর্ণ নয়নে মৃত্যু পথযাত্রী স্বামীর সামনে মনে মনে সংকল্প নেন, হ্যাঁ, মেয়ের অভীষ্ট পথে তিনি কোনো বাধা দেবেন না। এবারে মার্গারেটকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। এতদিন সে ছিল মুক্ত মনের পাখি, এখন সে আবদ্ধ হলো খাঁচায়। কিছুদিনের মধ্যেই সে হাঁপিয়ে উঠল। তবে এই পরিবেশকে সে অতি সহজে মানিয়েও নিল। আসলে তার সমস্ত অন্তর জুড়ে ছিল জানার প্রবল ইচ্ছা। স্কুলে কিছুদিন যেতে না যেতেই মার্গারেট তার সঙ্গিনীদের নেত্রী হয়ে উঠল। মার্গারেটের গলায় কি একটা জাদু আছে। সে যখন যা যা করতে বলে অন্য সবাই মন দিয়ে শোনে। সে বাইবেলের গল্প শোনাতো তার বান্ধবীদের, আর তারাও মন দিয়ে শোনে। এমনকি যখন মার্গারেট কোনো কিছু অভিনয় করে দেখায়, তখন সবাই বাকরুদ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। মার্গারেট অভিনয় করতে করতে নিজেকেই ভুলে যেত। সে এরকমই একবার অভিনয় করেছিল। কেমন করে দেবদূতেরা শয়তানকে কাবু করলো, এটা দেখতে গিয়ে সে নিজের মাথায় এক গোছা চুলই ছিঁড়ে ফেলেছিল। আর মার্গারেটের মাথায় খুব সুন্দর সোনার মতো গোছা গোছা চুল ছিল, সেগুলো কপালের পাশ দিয়ে আলোক লতার মতো দুলত। চুল নিয়ে মার্গারেটের বেশ একটু গর্ব ছিল। তাদের স্কুলের বড় দিদিমণি ছিলেন মিস লরেট। তিনি একদিন কাঁচি দিয়ে মার্গারেটের চুলের গোছা কচকচ করে কেটে দেন, আর তাকে বলেন, আগামী 1 বছরের মধ্যে তুমি আর এমন চুল রাখতে পারবে না। মিস লরেট অত্যন্ত রাগী স্বভাবের হলেও তিনি ছিলেন অত্যন্ত খাঁটি মানুষ। তাকে মার্গারেট যেমন ভয় করত, তেমনি আবার বেশ ভালোবাসত। তিনি মার্গারেটকে শিখিয়েছিলেন এই জীবনটা অত্যন্ত কঠিন। বড় হবার জন্য আমাদের অনেক লড়াই করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। কিছুদিন পরে মিস লরেট স্কুল ছেড়ে চলে যান। তার জায়গায় মিস কলিন্স বড় দিদিমণি হয়ে তাদের স্কুলে আসেন। মিস কলিন্স বিজ্ঞান পড়াতেন, কিন্তু তিনি সাহিত্যও ভালোবাসতেন। আর মার্গারেট যে অত্যন্ত আগ্রহী ছাত্রী, সেদিকেও তার নজর ছিল। মিস কলিন্স মার্গারেটকে কাছে টেনে নেন। তাকে যত্ন করে তিনি বিজ্ঞানের সত্যগুলি শেখাতে থাকেন। শুধু তাই নয়, সাহিত্যের রসে তার মন ভরিয়ে দেন। তাকে মার্গারেট একের পর এক প্রশ্ন করে, আর তিনি তার উত্তর দিয়ে যান। মার্গারেট হ্যালিফ্যাক্স বিদ্যায়তনের ছাত্রী ছিলেন। তার বয়স তখন মাত্র 13 বছর। এই সময় তিনি তার সাহিত্যের শিক্ষককে এমন একটি প্রশ্ন করেছিলেন যে তিনি একেবারে চমকে গিয়েছিলেন। তাকে মার্গারেট জিজ্ঞেস করেছিলেন, এই জীবনের শেষ কোথায়? তাহলে কি মৃত্যুতেই আমাদের জীবন শেষ? দূরদর্শিনী শিক্ষিকা সেদিনেই একটি প্রশ্নের থেকেই প্রতিভার পরিচয় পেয়ে গিয়েছিলেন। মার্গারেটের চিন্তা শক্তি দেখে তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে যান। কিন্তু সেদিন তিনি মার্গারেটের প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেন। হয়তো নিজের চিন্তার দৈন্যতা দেখে নিজেই বিমূঢ় হয়ে গিয়েছিলেন একেবারে। মার্গারেটের দাদামশাই ছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের নেতা। দেশ দখলকারী ইংরেজদের উপরে তার অভিযোগের শেষ নেই। স্কুল থেকে লম্বা ছুটি পেলে মার্গারেট তার বোনের সাথে যায় দাদুর বাড়িতে। দাদু বেলফাস্ট বন্দরে ওদের নিয়ে আসতেন। কি মজা তখন!
দাদু ছুটে গিয়ে দু বোনকে দু হাতে জড়িয়ে আদর করতে থাকেন। আর তারপরে দাদুর সাথে যেতে যেতে তারা দেশের নানা গল্প, দেশের মানুষদের দেশপ্রেমের গল্প শুনত। গল্প শুনতে শুনতে দুই বোনে অত্যন্ত গর্বের সাথে এদিকে ওদিকে তাকাতো। তাদের মনে হতো এই দেশ, এই মাটি, এগুলো তাদের একান্ত নিজস্ব সম্পদ। তাহলে এদেশে কেন হানাদার থাকবে? দাদু যখন কোনো লোককে তাকে দেখিয়ে বলতেন, এই যে দেখছো মেয়েটা, এ কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো স্বয়ং জন নোবেলের ছেলের মেয়ে। এটি শুনে মার্গারেটের বুক গর্বে ফুলে উঠত। মার কিন্তু লজ্জায় মুখটা রাঙা হয়ে যেত। আসলে মার্গারেটের রক্তেই মিশেছিল স্বদেশ চেতনা, মুক্তির আকাঙ্ক্ষা, ঈশ্বরের প্রতি ভক্তি আর সেবার আদর্শ। এই সমস্ত কিছুকে নিয়েই তিনি বড় হয়ে উঠেছেন। এগুলি দিয়েই তার অন্তঃসত্ত্বা গঠিত হয়ে উঠেছিল। মার্গারেট স্কুলের শেষ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন। এখন তার মনে অনেক প্রশ্ন আর হাতের সামনে আছে প্রচুর কাজ। তবে তার প্রথম কাজ হলো মায়ের কষ্ট দূর করা। তার মা অনেক কষ্টে দিন কাটান। সংসারে স্বাচ্ছন্দ্য এনে তাকে মায়ের কষ্ট ঘোচাতে হবে। তারপরে তার ছোট্ট ভাইটি, সে অকালেই বাবাকে হারিয়েছে। তার উপযুক্ত পড়াশোনার ব্যবস্থা তাকেই তো করতে হবে। আস্তে আস্তে মার্গারেট বুঝতে পারল যে যদি সে জাতিকে জাগিয়ে তুলতে চায় আর দেশে জাতীয়তাবাদের প্রসার ঘটাতে চায়, তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো শিক্ষা। এই শিক্ষাই জাতির মেরুদণ্ড তৈরি করে। 1886 সালে তিনি খনি অঞ্চল রেক্সাহামে এসে শহরের সেন্ট মার্কস চার্চে শিক্ষকতা করার সাথে সাথে তিনি নিজেকে সমাজসেবার কাজে লাগালেন। এরপর মার্গারেট এলেন ভারতের উজ্জ্বল যুব নক্ষত্র বিবেকানন্দের সংস্পর্শে। এরপরেই তিনি নিজের জীবনের মুক্তির পথ খুঁজে পান। সে কারণেই তো তিনি ভারতবর্ষকে নিজের দেশ আর ভারতবাসীদের নিজের দেশবাসী হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন। আর স্বামী বিবেকানন্দ আমাদের এই দরিদ্র, অশিক্ষা, কুসংস্কার আর পরাধীনতার গ্লানিতে জর্জরিত ভারতের মুক্তির উপায় হিসেবে বুঝেছিলেন নারী জাতির জাগরণ। আর তাই জাতির সর্বাঙ্গীন মুক্তির জন্যই তিনি নারী শিক্ষা আর নারীর জাগরণের কথা প্রচার করেন। আর এই কাজে প্রয়োজন ছিল একজন ত্যাগব্রতী মহীয়সী নারীর। বিবেকানন্দ সেই মহীয়সী নারীকে প্রত্যক্ষ করেন নিবেদিতার মধ্যে। আর তাই মার্গারেটকে কর্মক্ষেত্রের উপযুক্ত করে গড়ে তোলার জন্যই তিনি স্বহস্তে তার প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। ভারতে এসে নিবেদিতা ঝাঁপিয়ে পড়লেন কর্মযজ্ঞে। বাগবাজারের বোসপাড়া লেনে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। ধীরে ধীরে তার কর্মক্ষেত্র আরও প্রসারিত হলো। তিনি নিজের প্রতিভার গুণেই সমাজের অগ্রগণ্য প্রতিভাধরদের মধ্যে নিজের স্থানটা পাকাপোক্ত করে নিলেন। নিবেদিতার সঙ্গে ক্রমে ক্রমে রবীন্দ্রনাথ, কেশবচন্দ্র, গিরিশ ঘোষ, জগদীশচন্দ্র প্রমুখ মনীষীর আন্তরিক সম্পর্ক গড়ে উঠল। বিপ্লবী মহানায়ক অরবিন্দের সাথেও তার ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হলো। এক কথায় বলতে গেলে আমাদের দেশে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ সংস্কার, সেবাব্রত, স্বাধীনতার আন্দোলন, সর্বোপরি আধুনিক ভারতের প্রগতির সর্বস্তরেই আছেন ভগিনী নিবেদিতার সুমহান অবদান। 1902 থেকে 1911 সাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি রক্তক্ষয়ী অধ্যায়। এই দীর্ঘ সময়ে নিবেদিতা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তার শরীর ভেঙে যায়। অবশেষে 1911 সালে নিবেদিতা স্বাস্থ্যকে পুনরুদ্ধার করবার জন্য আচার্য জগদীশচন্দ্র বসুর পরিবারের সাথে চলে এলেন দার্জিলিংয়ে। সেখানে বেশ কিছুদিন তিনি ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ একদিন তার অসুস্থতা বেড়ে গেল। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে 1911 সালের 13ই অক্টোবর সকাল 7টায় এই মহীয়সী নারী তাঁর ইহ জীবনের সমাপ্তি টানলেন।
স্বামী বিবেকানন্দ মার্গারেটের নাম দিয়েছিলেন নিবেদিতা। রবীন্দ্রনাথ তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন লোকমাতা বলে। জগদীশচন্দ্র বলতেন শিক্ষাময়ী, কিন্তু আপামর ভারতবাসীর কাছে তিনি সুপরিচিত ভগিনী নিবেদিতা হিসেবেই।